একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের স্টকিস্টের কাছে কি কাজ, তাকে কেন স্টকিস্ট ভিজিট করতে হয়, ডক্টরকে কেন ভিজিট করতে আমরা জানি, কেমিস্টকে কেন ভিজিট করতে আমরা জানি। এখন যেটা আলোচনা করবো স্টকিস্টকে কেন ভিজিট করতে হয়। প্রথমে জানতে হবে স্টকিস্টের কাছে কখন যেতে হয়। আইডিয়ালি যদি সে হেডকোয়ার্টারে কাজ করে এভরি উইক বা 15 দিন অন্তর একবার করে স্টকিস্টের কাছে যাওয়াটা দরকার। মাসের শেষে তো যাবে, অবশ্যই যাবে, ক্লোজিং ডে সে তো যাবেই, কিন্তু এই এক সপ্তাহে একবার বা 15 দিন অন্তর একবার কেন যাওয়াটা প্রয়োজন, তার কারণ হচ্ছে টু চেক দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য স্টক, সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে স্টকিস্টের কাছে স্টকটা অ্যাভেলেবল আছে কিনা। যদি তার স্টক কমে গিয়ে থাকে তাহলে তাকে অর্ডার তুলে কোম্পানিকে দিতে হবে। কেন? কারণ তার যদি স্টক ফুরিয়ে যায় কোম্পানির বিজনেস লস হবে। হয়তো প্রেসক্রিপশন জেনারেট হচ্ছে, ডক্টর প্রেসক্রিপশন করছেন, কেমিস্ট অর্ডার প্লেস করছে স্টকিস্টে, কিন্তু স্টকিস্টের কাছে যদি প্রোডাক্ট অ্যাভেলেবল না থাকে সে তো ক্যাটার করতে পারবে না। তাহলে আলটিমেটলি ইট উইল বি দ্য হিউজ লস ফর দ্য অর্গানাইজেশন। তাহলে সেটা হওয়াটা যাবে না, সেটাকে আটকাতে হবে। তাহলে কি করতে হবে, যাতে স্টকিস্টের কাছে সাফিসিয়েন্ট স্টকটা অ্যাভেলেবল থাকে সেটাকে মনিটর করতে হবে। সেই জন্য হেডকোয়ার্টারে যখন একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করে আইডিয়ালি সপ্তাহে একবার করে নয়তো অ্যাটলিস্ট 15 দিন অন্তর একবার করে স্টকিস্টের কাছে গিয়ে অ্যাভেলেবিলিটিটা চেক করাটা দরকার। যদি স্টক কমে আসে তাহলে কিন্তু অর্ডার নিয়ে কোম্পানিকে দিতে হবে। এরকম যেন না হয় যে কোনো স্টক নীল হয়ে গেল। নীল হয়ে যাওয়া মানে এটা কিন্তু ডাইরেক্ট কোম্পানির সেল লস হচ্ছে। শুধু কোম্পানির সেল লস হচ্ছে না, ডক্টর প্রেসক্রিপশন করলে সেটা যদি প্রেসক্রিপশন বাউন্স হয়ে যায় তাহলে কিন্তু সেই ডক্টরকে কনভার্ট করা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। তবে স্টকিস্টের কাছে সাফিসিয়েন্ট স্টক অ্যাভেলেবল থাকতে হবে। এবার যদি সেটা এক্সটেশন হয় বা আউটস্টেশন হয় সেখানে তো আমরা সবসময় যেতে পারবো না স্টকিস্টের কাছে। তাহলে আমরা যখন এক্সটেশন কাজ করতে যাব তখন অন্তত একবার স্টকিস্টকে ভিজিট করবো, বা যখন আমরা আউটস্টেশন কাজ করতে যাবো তখন অন্তত স্টকিস্টকে ভিজিট করবো, যদি সেটা এক্সটেশনের বা আউটস্টেশনের স্টকিস্ট হয়ে থাকে। হেডকোয়ার্টার হলে কোনো অসুবিধা নেই, আমরা যখন পারছি তখনই যাবো। এবার ক্লোজিং এর দিন, ক্লোজিং মানে প্রত্যেকটা কোম্পানি মাসের শেষ দিনটা, মাসের শেষ দিন মানে মাসের শেষের দিকে কোনো একটা দিন নির্দিষ্ট করে করা থাকে যে ওই দিন স্টকিস্টটাকে ক্লোজ করতে হবে। মানে পুরো যা ব্যবসা আছে তার একটা হিসাব লাগবে, যে কত ব্যবসা আছে তার উপর ডিপেন্ড করে কোম্পানিতে অর্ডার প্লেস করতে হবে। এই দিনটাকে বলে ক্লোজিং ডে। এবার এক একটা কোম্পানি তার সুবিধা মতো একটা ক্লোজিং ডে নির্ধারণ করে মাসের শেষের দিকে, ঠিক আছে। তা ওই দিন স্টকিস্টে গিয়ে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ কি? অর্ডার নেওয়া। অর্ডারটা নেবে কিসের উপর ভিত্তি করে? তাহলে তাকে জানতে হবে কত বিক্রি হয়েছে, কত স্টক পড়ে রয়েছে। এটা সে জানবে কি করে? স্টকিস্টের থেকে তাকে একটা স্টেটমেন্ট কালেক্ট করতে হয় যেটা বলে সেলস অ্যান্ড স্টক স্টেটমেন্ট, যেটাকে বলা হয় সেলস অ্যান্ড স্টক স্টেটমেন্ট। এই যে স্টকিস্টের থেকে সে যে সেলস অ্যান্ড স্টক স্টেটমেন্টটা কালেক্ট করছে এর মধ্যে কি কি থাকে আর তার উপর ভিত্তি করে সে কিভাবে অর্ডারটা নেবে সেটা এখন আলোচনা করব। সেলস অ্যান্ড স্টক স্টেটমেন্টের মধ্যে আমরা যদি দেখি, আমরা দেখবো যে প্রথমে একটা ওপেনিং স্টক দেখতে পাবো, ওপেনিং স্টক। এবার ওপেনিং স্টক জিনিসটা কি? আমি ধরলাম এটা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমি ক্লোজিং ডেতে স্টকিস্টের কাছে গেছি, তাহলে এটা হচ্ছে ফেব্রুয়ারি মান্থ, কোনো একটা বছরের ফেব্রুয়ারি মান্থ। এবার ওপেনিং স্টক মানে হচ্ছে জানুয়ারি মাসের শেষের দিকে, একদম জানুয়ারি মাস শেষ হয়েছে তখন স্টকিস্টের কাছে কোন প্রোডাক্ট কতটা পড়েছিল সেটা হচ্ছে ওপেনিং স্টক। মানে আমি যদি ধরি প্রোডাক্ট এ, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি, প্রোডাক্ট ডি, আমি চারটে প্রোডাক্ট আমি ধরলাম। ওপেনিং স্টক মানে এটা আমি ফেব্রুয়ারি মাস দেখছি, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গেছি, জানুয়ারি মাসের শেষে তার কাছে এ নামক প্রোডাক্টটা 100 পাতা পড়েছিল, হয়তো বি নামক প্রোডাক্টটা হয়তো 200 পাতা পড়েছিল, সি নম্বর প্রোডাক্টটা হয়তো 150 পাতা পড়েছিল, ডি নামক প্রোডাক্টটা হয়তো 300 পাতা পড়েছিল। তাহলে এটা হচ্ছে ওপেনিং স্টক ফর ফেব্রুয়ারি, which is the closing stock of January। বুঝতে পারলাম? ওটাই ক্যারি ফরওয়ার্ড হয়েছে এখানে। এবার ওপেনিং স্টকের পরে আমরা কি দেখব? আরেকটা কলাম দেখব। এখানে আমরা কি দেখব? পারচেজ। পারচেজটা কি? পারচেজ মানে এটা ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাসেও তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মাসের শেষে গেছিল, সে অর্ডার তুলে কোম্পানিকে দিয়েছে, কোম্পানি সেই প্রোডাক্টটা স্টকিস্টকে পাঠিয়েছে, স্টকিস্ট সেই প্রোডাক্টটা কিনেছে। তাহলে এ নামক প্রোডাক্ট কতটা কিনেছে? হয়তো 50 স্ট্রিপ কিনেছে, বি নামক প্রোডাক্ট হয়তো 100 স্ট্রিপ কিনেছে, সি নামক প্রোডাক্ট হয়তো 50 স্ট্রিপ কিনেছে, ডি নামক প্রোডাক্ট হয়তো 50 স্ট্রিপ কিনেছে। এটা হয়ে গেল পারচেজ। তাহলে এই মাসে স্টকিস্ট যে ওষুধটা বিক্রি করবে কেমিস্টকে, সে কোনটার উপরে বিক্রি করবে? এই টোটাল স্টক তার কত পড়ে থাকলো? তাহলে 100 + 50, টোটাল স্টক তার কাছে এখন কত পড়ে রয়েছে? 100টা ওপেনিং স্টক ছিল, 50টা পারচেজ হয়েছে, তাহলে কত হলো? 150টা।
এবার এ নামক প্রোডাক্ট যখন বিক্রি হবে এই 150টা থেকে বিক্রি হবে। বি নামক প্রোডাক্টের ওপেনিং স্টক কত ছিল 200, অর্ডার দিয়েছিল কত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ পারচেজ করেছে কত স্টক 100, 200 আর 100 300, তাহলে এখন 300 হচ্ছে টোটাল স্টক। ঠিক সি নামক প্রোডাক্টটা কত হবে 150 প্লাস 50 কত হলো 200, আর ডি নামক প্রোডাক্ট কত 300 প্লাস 50 350, তাহলে এইটা হচ্ছে তার টোটাল স্টক, এর থেকে সে বিক্রি করবে। এবার স্টকিস্ট যে প্রোডাক্টটা বিক্রি করবে কেমিস্টকে সেটাকে বলে সেকেন্ডারি সেল। স্টকিস্ট যে প্রোডাক্টটা কিনেছে কোম্পানি থেকে সেখানে যে সেলটা হয়েছে কোম্পানি থেকে স্টকিস্টের কাছে প্রোডাক্ট আসার জন্য সেটাকে বলে প্রাইমারি সেল। তার মানে প্রাইমারি সেল মানে সেলটা কার কার মধ্যে হচ্ছে কোম্পানি টু স্টকিস্ট, সেকেন্ডারি সেল মানে সেলটা কার মধ্যে হচ্ছে স্টকিস্ট টু কেমিস্ট, বা সেটা ছোট কোনো আরো সাব স্টকিস্টকে দিল, মানে স্টকিস্ট থেকে যেটা লিকুইডেট হলো যে প্রোডাক্টটা সেটা বলে সেকেন্ডারি সেল। আর টারশিয়ারি সেল কোনটা? টারশিয়ারি সেল মানে হচ্ছে যেটা কেমিস্ট থেকে পেশেন্টের কাছে চলে গেল, মানে এন্ড কাস্টমারের কাছে কনজিউমারের কাছে পৌঁছে গেল, সেটা বলে টারশিয়ারি সেল। তিনটে টার্মিনোলজি জানো, প্রাইমারি সেল ফ্রম কোম্পানি টু স্টকিস্ট, সেকেন্ডারি সেল ফ্রম স্টকিস্ট টু কেমিস্ট বা রিটেলার, আর টারশিয়ারি সেল ফ্রম রিটেলার্স অর কেমিস্ট টু পেশেন্টস, ঠিক আছে, বা এন্ড কাস্টমার। এবার এখানে টোটাল স্টক রয়েছে, এখানে আমরা কি দেখবো সেকেন্ডারি সেল, সেকেন্ডারি সেল। এবার সেকেন্ডারি সেল কত হবে, বিক্রি করবে কত, এখানে আরো কিছু প্যারামিটারস থাকে। প্যারামিটারস গুলো কি? প্যারামিটারসটা হচ্ছে ব্রেকেজ। ব্রেকেজ মানে তার কতটা স্টক নষ্ট হয়ে গেছে, হয়তো কাঁচের শিশি ছিল নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে, বা ট্যাবলেট ছিল ট্যাবলেটের হয়তো ফয়েলটা নষ্ট হয়ে গেছে, অনেক কিছু তারপরে সেগুলো ব্রেকেজের মধ্যে পড়ে, ঠিক আছে। এই ব্রেকেজ হয়তো এ নামক প্রোডাক্টটার ব্রেকেজ হচ্ছে 10 পাতা, ঠিক আছে, বি নামক প্রোডাক্টটার ব্রেকেজ হয়তো হয়েছে 20 পাতা, সি নামক প্রোডাক্টটার ব্রেকেজ হয়তো হচ্ছে 20 পাতা, ডি নামক প্রোডাক্টটার কোনো ব্রেকেজ হয়নি, ঠিক আছে। এটা একটা ব্রেকেজ, তাহলে যেগুলো ব্রেকেজ হয়ে গেছে সেগুলোকে তো বিক্রি করতে পারবে না। তার মানে কি এই টোটাল স্টক থেকে ব্রেকেজ কোয়ান্টিটি কমে গেল। আরেকটা প্যারামিটার থাকে যেটা বলে এক্সপায়ারি। এক্সপায়ারি মানে যার অলরেডি ডেটটা এক্সপায়ার করে গেছে, তাহলে সেই ওষুধ তো স্টকিস্টরা বিক্রি করতে পারবে না। হয়তো এ নামক প্রোডাক্টটার কোনো এক্সপায়ারি হয়নি, বি নামক প্রোডাক্টটার হয়তো 10 পাতা এক্সপায়ার করে গেছে, সি নামক প্রোডাক্টটার হয়তো কোনো এক্সপায়ারি হয়নি, ডি নামক প্রোডাক্টটার হয়তো 50টি এক্সপায়ার করে গেছে। হিউজ লস, তাই তো। এক্সপায়ার করে গেছে মানে কি স্টকিস্টের কাছে পড়েছিল বিক্রি করতে পারেনি, তার মানে প্রোডাক্টটা ওভারডাউন, তাই তো। এক্সপায়ারি হওয়াটা উচিত না। এক্সপায়ারি মানে কি তার লিকুইডেশন হচ্ছে না সেভাবে, বুঝতে পারছি। তাহলে এটাকেও সে বিক্রি করতে পারবে না, তাহলে আলটিমেটলি সে কোনটাকে বিক্রি করতে পারবে, তাহলে তার ফাইনাল স্টক কোনটা যেটাকে বিক্রি করতে পারবে। ফাইনাল স্টক, টোটাল স্টক 150টা ছিল এ নামক প্রোডাক্টের, তার থেকে ব্রেকেজ হয়ে গেল কটা 10টা, তাহলে পড়ে থাকলো কটা 140টা, তার থেকে এক্সপায়ারি কিছু হয়নি, তাহলে টোটাল বিক্রি করতে পারবে কত 140টাও বিক্রি করতে পারবে এ নামক প্রোডাক্ট। বোঝাতে পারলাম। বি নামক প্রোডাক্ট কতগুলো ছিল টোটাল স্টক 300টা, তার মধ্যে থেকে ব্রেকেজ কটা 20টা, 300 থেকে 20 চলে গেলে কত থাকে 280টা, এক্সপায়ারি হয়েছে কটা 10টা, মানে আরো 10টা সে বিক্রি করতে পারবে না, তাহলে কত পড়ে থাকলো 270টা। বোঝাতে পারলাম। সি নামক প্রোডাক্টের ক্ষেত্রে ওর টোটাল স্টক কত ছিল 200টা, তার মধ্যে থেকে ব্রেকেজ কত 20টা চলে গেল, সে বিক্রি করতে পারবে না, তাহলে সে বিক্রি কতটা করতে পারবে 200 থেকে 20টা চলে গেলে 180টা, এক্সপায়ারি নেই, তাহলে সে 180টাই বিক্রি করতে পারবে। আর ডি নামক প্রোডাক্ট যেটা 350টা ছিল তার মধ্যে কোনো ব্রেকেজ নেই কিন্তু হিউজ এক্সপায়ারি, 50টা এক্সপায়ারি, তাহলে সে বিক্রি কত করতে পারবে 300টা বিক্রি করতে পারবে। তাহলে স্টকিস্টের কাছে এখন হিসাব মতো কতটা স্টক রয়েছে যেটাও কেমিস্টকে বিক্রি করতে পারবে, সেটা হচ্ছে ফাইনাল স্টক। 140 হচ্ছে এ নামক প্রোডাক্ট, বি নামক প্রোডাক্টের 270, সি নামক প্রোডাক্টের 180, ডি নামক প্রোডাক্টের 300। এবার স্টকিস্ট এই যে স্টকটা রয়েছে এখান থেকে কেমিস্টকে বিক্রি করলো, রিটেলারকে বিক্রি করলো। এই যে সেলটা হলো স্টকিস্ট থেকে রিটেলারের কাছে বা স্টকিস্ট থেকে কেমিস্টের কাছে, এটাকে বলে সেকেন্ডারি সেল। তাহলে এখানে আমি একটা সেকেন্ডারি সেলের কলম করছি, হয়তো এ নামক প্রোডাক্টটা 40টা বিক্রি হয়েছে, 40টা বিক্রি হয়েছে, বি নামক প্রোডাক্টটা হয়তো 70টা বিক্রি হয়েছে, ডি নামক প্রোডাক্টটা তো 80টা বিক্রি হয়েছে, আর সি নামক প্রোডাক্টটা, আর ডি নামক প্রোডাক্টটা তো 200টা বিক্রি হয়েছে। এটা হয়ে গেল ফেব্রুয়ারি মাসের সেকেন্ডারি সেল। সেকেন্ডারি সেল মানে স্টকিস্ট থেকে কেমিস্টের কাছে চলে গেছে। তাহলে স্টক কতটা পড়ে থাকবে, এই যে স্টক যেটা পড়ে থাকবে মানে টোটাল ফাইনাল স্টকের থেকে সেকেন্ডারি সেল হয়ে যাওয়ার পরে যে স্টকটা পড়ে থাকবে সেই মাসের শেষে সেটা বলে ক্লোজিং স্টক।
তাহলে ক্লোজিং স্টক এটা কত হবে তাহলে? ফাইনাল স্টক কত ছিল? এ নামক প্রোডাক্টের ফাইনাল স্টক ছিল 140, তার থেকে 40 বিক্রি হয়ে গেল, সেকেন্ডারি সেল 40 হয়ে গেল, তাহলে ক্লোজিং স্টক কত করে থাকবে? 100। এ নামক প্রোডাক্টের 100 স্ট্রিপ হচ্ছে ক্লোজিং স্টক। বি নামক প্রোডাক্টটার ফাইনাল স্টক কত ছিল? 270, সেখান থেকে সেকেন্ডারি সেল কত হচ্ছে? 70 লিকুইডেট হয়ে গেছে, তাহলে ক্লোজিং স্টক কত করে থাকবে? 200টা। সি নামক প্রোডাক্টটা কতগুলো ছিল ফাইনাল স্টক? 180, তার থেকে সেকেন্ডারি সেল কত হচ্ছে? 80, তাহলে পরে কত থাকবে ক্লোজিং স্টক? 100। ডি নামক প্রোডাক্টের ক্ষেত্রে ফাইনাল স্টক কত ছিল? 300 স্ট্রিপ, তার থেকে সেকেন্ডারি সেল কত হচ্ছে? 200 স্ট্রিপ, তাহলে ক্লোজিং স্টক কত করে থাকবে? 100। এটা হয়ে গেল ক্লোজিং স্টক। এই যে ফেব্রুয়ারি মাসের এই ক্লোজিং স্টক, এটাই কিন্তু মার্চের কি হয়ে যাবে? ওপেনিং স্টক হয়ে যাবে। এবার একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সে দেখলো এটা ক্লোজিং স্টক, আর এটা হচ্ছে সেকেন্ডারি সেল। এই সেকেন্ডারি সেল আর ক্লোজিং স্টক এই দুটোর উপর ডিপেন্ড করে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অর্ডার তোলে। ফর্মুলাটা কি? কোন প্রোডাক্টের কত অর্ডার হবে? ফর্মুলাটা হচ্ছে এক একটা কোম্পানি এক এক রকম পলিসি থাকে। কোন কোম্পানি করে 2 ইনটু সেকেন্ডারি সেল মাইনাস ক্লোজিং স্টক, আর কোন কোম্পানি করে 1.5 ইনটু সেকেন্ডারি সেল মাইনাস ক্লোজিং স্টক। এই ক্যালকুলেশনটা করলেই আমার প্রত্যেকটা প্রোডাক্টের কতটা অর্ডার হওয়া উচিত, এখানে হচ্ছে অর্ডার কোয়ান্টিটি, যদি আমি একটা কলাম করি তাহলে কোন প্রোডাক্টের কতটা অর্ডার কোয়ান্টিটি হওয়া উচিত সেটা বেরিয়ে যাবে। এবার বক্তব্য হচ্ছে আমি ফর্মুলা অ্যাপ্লাই করে অর্ডার কোয়ান্টিটি লিখলেই যে স্টকে সেইটাই অর্ডার দিতে বাধ্য তা কিন্তু না, এখানেই বার্গেনিংটা করতে হয় স্টকিস্টের সাথে। যদি আমি একটা প্রোডাক্টের উদাহরণ দিই, এ নামক প্রোডাক্টটার 2 ইনটু সেকেন্ডারি সেল কত আছে? 40, তাহলে এ নামক প্রোডাক্টটার ক্ষেত্রে আমি যদি অঙ্কটা কষি যে কতটা আমার অর্ডার কোয়ান্টিটি হবে, 2 ইনটু সেকেন্ডারি সেল মানে 2 ইনটু 40 মাইনাস ক্লোজিং স্টক কত আছে? 100, তাহলে 2 ইনটু 40 মাইনাস 100, 40 দুগুণে কত হয়? 80, 80 থেকে 100 চলে গেলে ফিগারটা একটু মাইনাসে আসলো। কত আসলো? -20। স্টকিস্ট এখানে অর্ডার দেবে? এ নামক প্রোডাক্টের অর্ডার কি স্টকিস্ট দেবে? অলরেডি 20টা এক্সেস করে রয়েছে তার কাছে, সে পারলেই 20টা রিটার্ন করে দেবে কোম্পানিতে। তার মানে এ নামক প্রোডাক্টের উপরে কিন্তু ভালো করে কাজ হচ্ছে না। বোঝাতে পারলাম? এবার বি নামক প্রোডাক্টটা দেখা যায় কত অর্ডার হবে। বি নামক প্রোডাক্টটা থাকবে 2 ইনটু সেকেন্ডারি সেল কত হয়েছে? 70, 2 ইনটু 70 মাইনাস ক্লোজিং স্টক কত? 200। এবার 2 ইনটু 70 মানে কত? 70 দুগুণে কত হয়? 140, তাই তো? 140 মাইনাস 200, তার মানে এটাও নেগেটিভ ভ্যালুতে আসলো। কত? -60। তার মানে 60 খানা এক্সট্রা স্টকও ধরে রেখেছে। তার মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একদম এফেক্টিভলি কাজ করতে পারছে না, মানে 60 খানা এক্সট্রা স্টক ধরে রয়েছে। এটা যদি পজিটিভ ভ্যালু আসতো যে 60 খানা অর্ডার হবে, তাহলে সে 60 খানা অর্ডার দিত। বোঝাতে পারছি? তাহলে এই স্টেটমেন্টটা অ্যানালিসিস করলেই বোঝা যাবে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভটা ফিল্ডে কত ভালো কাজ করতে পারছে, কত ভালো করে সে প্রেসক্রিপশন জেনারেট করতে পারছে। ও কিন্তু এ নামক প্রোডাক্ট আর বি নামক প্রোডাক্টের প্রেসক্রিপশন সেভাবে জেনারেট করতে পারেনি। এবার সি নামক প্রোডাক্টটা দেখেন। সি নামক প্রোডাক্টের ক্ষেত্রে কত হবে? 2 ইনটু সেকেন্ডারি সেল 80, তাহলে 2 ইনটু 80 মাইনাস ক্লোজিং স্টক কত? 100, তাহলে 2 ইনটু 80 মানে কত হলো? 8 দুগুণে 16 মানে 160 মাইনাস 100, তার মানে কত হলো? 60। তাহলে সি নামক প্রোডাক্টেরও অর্ডার পাবে কত? 60 স্ট্রিপের অর্ডার পাবে। বোঝাতে পারলাম? তাহলে এখানে সে অর্ডার পেলো না, পারলে স্টকিস্ট রিটার্ন করে দেয়। এখানেও অর্ডার পেলো না, পারলে স্টকিস্ট রিটার্ন করে দেয়। কিন্তু সি নামক প্রোডাক্টেরও 60 স্ট্রিপের অর্ডারও পাবে। বোঝাতে পারলাম? এবার 60 স্ট্রিপ অর্ডার চাইলেই যে স্টকিস্টকে দেবে তা কিন্তু না। স্টকিস্ট বলবে এই এত প্রোডাক্ট তোমার জমে রয়েছে, তুমি 20 পাতা দাও। তাহলে না দাও 20 পাতা না, আপনি অন্তত 70 পাতা দিন, কারণ 60 পাতা হিসাব আসলে একটু বাড়িয়ে বলবে 70, তাহলে টানা হাঁচড়া করে অন্তত 50 স্ট্রিপে এসে দাঁড়াবে। বোঝাতে পারলাম? তাহলে অ্যাটলিস্ট 50 স্ট্রিপের অর্ডারও পাবে। এই জিনিসটা একজন স্মার্ট মেডিকেল রিপ্রেজেন্টেটিভ করতে হবে। ডি নামক প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখি কি অবস্থা। ডি নামক প্রোডাক্টের অর্ডার কত হবে? 2 ইনটু সেকেন্ডারি সেল কত? 200, 2 ইনটু সেকেন্ডারি সেল মাইনাস ক্লোজিং স্টক কত? 100, তাহলে কত দাঁড়ালো? 200 দুগুণে 400, 400 মাইনাস 100,
তাহলে কত হলো 300, তাহলে ডি নামক প্রোডাক্টেরও 300 অর্ডার পাওয়ার কথা, তাহলে ও কত চাইবে 350 চাইবে, দাদা 350 এর অর্ডার না অত দিতে পারবো না 200 দাও, ঠিক আছে স্টকিস্ট বলবে 200 দাও 150 দাও, এবার এই টানা করে নে ওর টার্গেট হচ্ছে 300টা অর্ডার নেবো, অ্যাটলিস্ট 250টাই গিয়ে দাঁড়াবে, 300টার অর্ডার হওয়ার কথা অ্যাটলিস্ট ওর 250টাই গিয়ে দাঁড়াবে। স্টকিস্ট ফর্মুলা বোঝে না, স্টকিস্ট ওর ক্যালকুলেশন অর্ডার দেবে, কিন্তু আমাদেরকে এই ক্যালকুলেশনটা করে একটা বেসিক জায়গায় আসতে হবে যে আমার কত অর্ডার হওয়া উচিত, তার উপর ডিপেন্ড করে এবার টানাপোড়েন করে যে অর্ডারটা ওঠে। এই যে আমি অর্ডারটা তুললাম ক্লোজিং এর ডেতে, এটাকে বলে ক্লোজিং অর্ডার। এই ক্লোজিং অর্ডার আমি যখন কোম্পানিতে প্লেস করব কি হবে, ওটার বিলিং হবে, এই প্রোডাক্টটা পরের মাসে এসে ঢুকবে, তার মানে পরের মাসে যেটা ওপেনিং স্টক থাকবে তার সঙ্গে পারচেজটা অ্যাড হয়ে গেল, এন্ড দিস ইজ ক্লোজিং অর্ডার। তাহলে আমাদের কাছে সেলস এন্ড স্টক স্টেটমেন্টের কনসেপ্টটা কিন্তু আশা করি ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে।